সহবাসের সময় ব্যথা এবং জ্বালা-পোড়া। আপনি কি এখনো এটা নরমাল ভাবছেন? সত্যতা হলো এটা শুধু অস্বস্তি নয়, এটা শরীরের ভিতর চলতে থাকা বড় কোনো সমস্যার সংকেত। আপনি কি লক্ষ্য করেছেন? সহবাসের সময় বারবার জ্বালা-পোড়া হচ্ছে, ব্যথা হচ্ছে, কিন্তু ঠিকমতো ভালো হচ্ছে না। ওষুধ খেয়েও আবার কিছুদিন পরে ফিরে আসছে। আপনি একা নন, বছরের বছর অসংখ্য নারী এই সমস্যার সঙ্গে লড়াই করছেন। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। গত ৩৭ বছরে ২০,০০০ উপরে রোগীকে এই সমস্যা থেকে মুক্ত করতে পেরেছি ইউরোগাইনি চিকিৎসার মাধ্যমে। এই ভিডিওতে আমি দেখাবো আসলে কেন সহবাসের সময় ব্যথা এবং জ্বালাপোড়া হয়, কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে পেলভিক ফ্লোর রিপেয়ার করে ১৫ দিনে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। একটা গল্প বলি, শুনুন। কোনো একদিন কোনো এক সময় এক ভদ্রলোক ভদ্রমহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল কোর্টে। সেখানে আমি বিশেষ কোনো কাজে গেছিলাম। কোর্টে তাদের ডিভোর্স কেস চলছিল। ডিভোর্সের কারণ তাদের উকিলের কাছ থেকে জানলাম যে সহবাসের কোনো সমস্যা থেকে অশান্তির সূত্রপাত হয়েছিল। এক ভদ্রলোক ওনার স্ত্রীকে সন্দেহ করতে আরম্ভ করেন। তারপর ঘটনাটা কোর্ট পর্যন্ত পৌঁছে যায়। আমার শুনতে খুব খারাপ লেগেছিল। আমি স্বতঃপ্রণোদিত হয়ে ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করলাম। ভদ্রলোক যা বললেন তার সারমর্ম এই যে তার স্ত্রী সহবাসের ব্যাপারে চরম অনীহা প্রকাশ করেন, এবং তিনি তার মোবাইল সার্চ করে কিছু কিছু লোকের নাম এবং ফোন নাম্বার পেয়েছেন। তিনি সন্দেহ করছেন তাদের সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক আছে, যার জন্য উনি সহবাসে অনীহা প্রকাশ করছেন। এই ঘটনাটা খুবই বিচ্ছিরি ব্যাপার। তারপর ঝগড়া অশান্তি যা হয় আর শেষ পর্যন্ত কোর্টে আসা। তা আমি ভদ্রলোককে বললাম, কোর্টে গেলে সম্পর্ক শেষ হয়ে যাবে, সবাই জানে। তা একবার শেষবারের মতো আমাকে যদি একটা সুযোগ দেন, আমি দেখতে পারি যে কেন তার এই সমস্যা। অবশ্য যদি তার স্ত্রী রাজি হন আমাকে দেখাতে। আমি উকিল মারফত ওনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলাম। ওনার স্ত্রী বললেন যে আমার খুব অস্বস্তি এবং ব্যথা লাগে। ওনাদের একটা পুত্র সন্তান আছে, নর্মাল ডেলিভারিতে হয়েছিল। সেই ব্যথার ব্যাপারটা উনি বারবার স্বামীকে বলেছেন, কিন্তু স্বামী কর্ণপাত করেন না, এবং এই ঘটনা নিয়ে অশান্তির সূত্রপাত। তারপরে উনি সন্দেহ করতে থাকেন। তাই সেই সন্দেহের জায়গাটা আমি দায়িত্ব নিয়ে কিছু করব, যদি কিছু ঠিক করা যায় সেটা ওনাকেও জানালাম। তারপরে একদিন দুজনের একসঙ্গে আমার চেম্বারে ডাকলাম। ওরা এলেন, পাশাপাশি বসলেন। আমি বললাম, দেখুন, ডিভোর্স তো হাতের মধ্যে রয়েছে যখন তখন, কিন্তু যদি একটু মেটানো যায় তাহলে আপনার সন্তানের জন্য বোধহয় ভালো হবে। আমি একটু দেখি কি করা যায়। তো ওনার ব্যথার কারণ এক্সামিন করতে গিয়ে আমি দেখলাম জরায়ুর মুখে দগদগে ঘা। সেই ঘা থেকে রস কাটছে, সাদা সাপ। এবং পরিষ্কার বুঝলাম যে মেলামেশা করতে গিয়ে এই জন্য উনি ব্যথা পান, যেটা ওর স্বামী বুঝতে পারছেন না। তাই এটা কেন হলো সেটাও বুঝলাম। নর্মাল ডেলিভারির সময় ওনার পেচ্ছাপের থলিতে আঘাত লেগেছিল। পেচ্ছাপের থলি ফাঁসা ছিঁড়ে গিয়ে নিচে নেমে এসেছিল, বা সেই অবস্থাতেই রয়েছে। পায়খানার রাস্তা ফাঁসা ছিঁড়ে গিয়ে নিচে নেমে গেছে। পেচ্ছাপের থলিতে ইউরিন জমে, পায়খানার রাস্তায় স্টুল জমে, সেখান থেকে ইনফেকশন আসে। সেই জন্য জরায়ুর মুখে ঘা সারছে না, এবং ডেলিভারির সময় ডাইরেক্টলি জরায়ুর মুখে ধাক্কা লেগে ওখানে ক্ষত তৈরি হয়েছিল, সেখান থেকে ইনফেকশন হয়ে পরবর্তীকালে দগদগে ঘায়ের সৃষ্টি হয়েছে, যেটা মেলামেশায় বাধা দেয়। তা আমি কি দেখেছিলাম সেটা আপনাদের একটু দেখাচ্ছি। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু। আগে অনেকবার বলেছি। এখানে পেচ্ছাপের থলি, এখানে একটা পর্দা থাকে। এটা পায়খানা আসছে, এখানে পর্দা থাকে। এটা হৃদয়ের হাড়, এখান দিয়ে নাট বেরিয়েছে। এটা মাসিকের ঘর, এটা কোমরের হাড়, ডিম্বাশয়ের ডান দিক বাম। মনে করুন একটা বাচ্চা এখানে আছে, তার ডেলিভারি এখান দিয়ে হলো, সঙ্গে সঙ্গে জরায়ুর মুখে ক্ষত তৈরি হলো। সেই ক্ষত পরবর্তীকালে খুব বাজে ঘায়ের আকার ধারণ করলো, এবার এখান থেকে সাদা সাপ আসছে, যেটা আমি দেখেছিলাম। আর কি দেখেছিলাম, পেচ্ছাপের থলি পর্দা ছিঁড়ে এটা নিচে নেমে গেছে, এখানে আসতে পর্দা ছিঁড়ে নেমে গেছে, এখানে ইউরিন জমছে, এখানে স্টুল জমছে। পেচ্ছাপের থলি জমা ইউরিন থেকে ইনফেকশন হচ্ছে, সেই ইনফেকশন জরায়ুর মুখে ঘা সারতে দিচ্ছে না। পায়খানা রাস্তায় যে স্টুল জমছে, সেখান থেকে ইনফেকশন জরায়ুর মুখে ঘা সারতে দিচ্ছে না, এবং ফাইনালি ঘা আরো বৃহত্তর আকার ধারণ করছে, এবং মেলামেশার সময় সরাসরি এখানে আঘাত লাগে, যার জন্য ভদ্রমহিলা কষ্ট পেতেন। যে কষ্টের কথা উনি ওর স্বামীকে বারবার বলেছেন, কিন্তু স্বামী কোনো কথা শোনেননি, এবং ওনাকে সন্দেহ করতে শুরু করেছেন। এই ব্যাপারটা ওনার স্বামীকে আমি বোঝালাম এবং সরাসরি দেখালাম। এটা দেখার পরে তার স্বামী অত্যন্ত লজ্জিত হলেন, এবং আমাকে বললেন যে আজই আমি কেস তুলে নেব, এবং এর চিকিৎসা আপনি করবেন, আপনি যা বলবেন সেটাই হবে। তারপরে আমি সেই ভদ্রমহিলাকে নার্সিংহোমে অ্যাডমিট করে পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশন করেছিলাম, যেটা সংক্ষেপে পিএফআর বলে। এবার সে অপারেশনের জন্য কি কি করা হয়েছিল বলছি।
পেচ্ছাপের পর্দা তুলে অধিকৃত জায়গায় সেটিং করে দেওয়া হয়েছিল। পায়খানা রাস্তা অরিজিনাল পজিশনে সেটিং করে দেওয়া হয়েছিল। ঘা ইলেকট্রোকটার করে টোটাল তুলে দেওয়া হয়েছিল। এরপরে যখন ভদ্রমহিলা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন 4 মাস পরে, তখন সহবাসের আর কোনো সমস্যা এবং তাদের সংসার জুড়ে গেল, ছেলেটারও ভবিষ্যৎ বাঁচলো এবং আমিও একটা অপার আনন্দ পেলাম একটা সংসারকে বাঁচাতে পেরে। আজকে আমি একটা কথা বলি, স্ত্রী যদি অসুস্থ হন তাকে ডাক্তারের কাছে নিয়ে আসুন। তিনি যদি সহবাসে অনীহা প্রকাশ করেন, প্রতিরোধ কারণ জানুন এবং জেনে তার চিকিৎসা করান, তিনি পুরোপুরি সুস্থ হন। এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে আপনারা আমাকে জানাতে পারেন। প্রায়শই যে ভুলটা হয়, ডাক্তারবাবুরা জরায়ের মুখে ঘা দেখতে গিয়ে যে যন্ত্র ব্যবহার করে কাসকোস্পেকুলাম, সেটার সঙ্গে রাখেন না এবং অর্ডিনারি পিবি এক্সামিনেশন করে তারা বলে দেন যে সব ঠিক আছে, যদিও কোনো কিছুই ঠিক নেই। এবং আরেকটা কথা বলি, এই ঘা যদি ঠিক না হয়, সহবাসের সমস্যা তো হবেই, তার সঙ্গে এই ঘা একদিন ক্যান্সারে পরিণত হতে পারে বাড়তে বাড়তে। এটাকে বলে সার্ভাইকাল ক্যান্সার, যে ক্যান্সারে প্রতি 7 মিনিটে ভারতবর্ষে একজন মহিলা মারা যাচ্ছে। এটা ভয়াবহ স্ট্যাটিস্টিক্স। আমি কখনোই চাইবো না যে একজন মহিলা ক্যান্সারের দিকে এগিয়ে যান। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসার প্রয়োজন। যদি করেন, ক্যান্সারের হাত থেকে বাঁচবেন, সাংসারিক শান্তিও ফিরে আসবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। যদি কোনো প্রয়োজন হয়, নাম্বার রইল, আমাকে যোগাযোগ করতে পারেন, প্রশ্ন করতে পারেন।